আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকাউন্টিং এসএসসি অ্যান্ড এইচএসসি বেসিক লেকচার পার্ট 1 এ তোমাদেরকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে অধিকাংশ শিক্ষার্থী এই বিষয়গুলো আগে শুনোনি কিংবা আগে এত ডিপলিভাবে তোমরা বোঝোনি। আশা করছি আজকের ক্লাসটি করার পর অবশ্যই তোমার ক্লাসটি ভালো লাগবে এবং তুমি নতুন কিছু শিখতে পারবে। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মূলধন সংক্রান্ত জাবেদা। তোমরা বলতে পারো স্যার এটা কোনো আলোচনা হলো, আমরা তো এগুলো অনেক আগেই শিখেছি। না, আজকে আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিব, যে বিষয়গুলো তোমাদেরকে জানাবো, আমার মনে হয় অধিকাংশ শিক্ষার্থী এই বিষয়গুলো নতুন জানবে এবং নতুনভাবে তোমরা মূলধনের সাথে পরিচিত হবে। তো আমি আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে শুরুতে যদি বলি, আচ্ছা তোমরা বলো তো দেখি মূলধনটা আসলে কি। অনেক শিক্ষার্থী কিন্তু তোমরা বলতে পারবে না, কিংবা অনেকেই হয়তো বা বলতে পারবে খুব ভালোভাবে নয়। মূলধন মূলত হচ্ছে এরকম যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে, ব্যক্তিগত অর্থ থেকে ব্যবসায়ে যা বিনিয়োগ করে সেটাই কিন্তু মূলধন। আবারও বলছি, মূলধনটা কি? মালিক তার ব্যক্তিগত অর্থ থেকে কিংবা ব্যক্তিগত তহবিল থেকে যে সম্পদ ব্যবসায়ে বিনিয়োগ করে সেটাই হচ্ছে মূলধন। আশা করছি মূলধনের বিষয়টা তোমাদের ক্লিয়ার। এখন তোমরা বলো তো যে মূলধন হিসেবে মালিক আসলে কি দেয় প্রতিষ্ঠানে, বা মালিক একটা প্রতিষ্ঠানে কয়ভাবে মূলধন দিতে পারে বা মূলধন বিনিয়োগ করতে পারে। তোমরা অনেকেই কিন্তু এই বিষয়টা জানো না। দেখো, একজন মালিক একটা প্রতিষ্ঠানে দুইভাবে মূলধন বিনিয়োগ করতে পারে। কতভাবে বলছি? দুইভাবে। এক নাম্বার, সরাসরি একজন মালিক তার ব্যবসায়ে প্রয়োজন অনুপাতে নগদ অর্থ বা যে কোনো সম্পদ দিতে পারে, এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া কি, কখনো কখনো দেখা যায় যে ধরলাম যে একটা ব্যবসায় কি আছে, কর্মচারী আছে, তো কর্মচারীর কি দিতে হবে? বেতন দিতে হবে। কিন্তু ব্যবসায়ে বেতন দেওয়ার মতো এখন অর্থ নাই, কিন্তু বেতনটা তো আমাকে দিতেই হবে। তখন মালিক প্রয়োজনে কি করে, তার নিজের তহবিল থেকে ব্যবসায়ের কর্মচারীকে বেতন দেয়। এটা কিন্তু ব্যবসায়ে সরাসরি ইনভেস্ট করলো না, কোথায় দিল? ব্যবসায়ের কাছে তৃতীয় পক্ষ পাওনাদার হিসাবে ছিল। মালিক ব্যবসায়ের টাকা না থাকার কারণে ব্যক্তিগত অর্থ সেই তৃতীয় পক্ষকে দিয়ে দিল। এটাও কিন্তু এক ধরনের মূলধন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে মালিক কতভাবে এবং কিভাবে মূলধন ব্যবসায় বিনিয়োগ করে থাকে। এখন আমরা চলে যাব, আমি এখানে দুইটি বিষয় উল্লেখ করে রেখেছি। এই দুইটি বিষয়ের আমি তোমাদের সমাধান করে দিব, কেননা তোমরা অধিকাংশ শিক্ষার্থী রয়েছে যারা এই বিষয়গুলোতে এখন পর্যন্ত ভুল করে থাকো। তো দেখো, আমরা একটু পড়ি। বলা আছে, আমরা এখানে একটা মাস, একটা বছর, এটা ইচ্ছা মতো ধরে নিব। ধরলাম যে 2022 সালের জানুয়ারি মাস। ধরলাম যে জানুয়ারির 1 তারিখে বলছে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 2 লক্ষ টাকা ও ব্যাংক ঋণ 30,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ। এটি আমাদের উদ্দীপক। এখন এখান থেকে আমরা দুই ধরনের কাজ শিখব। একটা শিখব যে আমাদের এই দাখিলাটার সঠিক জাবেদা কি হবে, আরেকটা আমরা শিখব যে আমাদের এই দাখিলাতে প্রকৃত মূলধনের পরিমাণ আসলে কত। কেননা এই ধরনের এই যে অনেক সময় কিন্তু দেখবা ক নাম্বারে আসে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বাইর করো, তাই না? তো আমি একসঙ্গে দুইটা জিনিস তোমাদেরকে আজকে শেখানোর চেষ্টা করব। আবারও একটু আমরা পড়বো। নগদ আছে কত? 50,000 টাকা, আসবাবপত্র 2 লক্ষ টাকা ও ব্যাংক ঋণ 30,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ। তাহলে এটা জাবেদা কি হবে? অনেকেই এটা ভুল জাবেদা করে থাকো, আজকে সঠিক জাবেদাটা শিখে নাও। এটার জাবেদা আমরা কিভাবে করব? শুরুতেই আমরা লিখব নগদান হিসাব ডেবিট। এরপরে আমরা কি লিখব? আসবাবপত্র হিসাব ডেবিট। এখন এর ব্যাংক ঋণটা আমি কি করব? যেখানেই তোমরা অধিকাংশরা ভুল করে থাকো, আমরা এখানে লিখব ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এবং মূলধন হিসাবও কি লিখতে হবে? অবশ্যই মূলধন সবসময় কি হয় বলো তো? ক্রেডিট। এখন তোমরা বলতে পারো স্যার আমরা তো জানি। হ্যাঁ, তোমরা জানো, কিন্তু ভুল কোথায় করে থাকো? তোমরা ভুল করে থাকো এই যে আমরা যখন টাকাটা বসাবো, এই টাকাটা বসাইতে গিয়ে তোমরা ভুল করে থাকো। নগদানের ঘরে বলো তো আমি কি 50,000 টাকা লিখবো, নাকি এই 30,000 টাকা সহ যোগ করে লিখবো? কি করব?
অবশ্যই আমি ব্যাংক থেকে ঋণ নিছি, ঋণ হিসাবে কি নিছি? নগদ অর্থ। কাজেই আমার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। আমি এই নগদানের ঘরে এই যে 50,000 টাকা ছিল আমার হাতে আর ঋণ নিয়েছি 30,000, এই দুইটা যোগ করলে কত হবে? 80,000 টাকা। আমি এইখানে 80,000 টাকা বসাই দিব। আশা করি যে নগদান হিসাবে কেন এখানে 80,000 টাকা বসলো তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন আসবাবপত্র হিসাব ডেবিট সরাসরি যা আছে তাই, কত আছে? 2 লক্ষ টাকা আছে, বসাই দিব। এখানে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক ঋণ ক্রেডিট কেন? কারণ আমরা জানি যে আমি যেহেতু ব্যাংক থেকে ঋণ নিয়েছি সেটা আমার দায় পক্ষ, তার মানে দায় সবসময় কি হয়? ক্রেডিট হয়। তাহলে কত টাকা ক্রেডিট আছে আমাদের? 30,000 টাকা ক্রেডিট আছে, তাহলে আমরা দিয়ে দিব 30,000 টাকা। এখন তাহলে মূলধন আমাদের কত হবে? মূলধন কি, যেহেতু আমাদের আমরা জানি যা কিছু নিয়ে ব্যবসা আরম্ভ করি সবগুলো তো মূলধন নাকি? ওকে, ধন্যবাদ। তো আমরা এই যে 80,000 আর 2 লক্ষ, এই 2,80,000 কি আমাদের মূলধন হবে? তোমরা অনেকেই বলতে পারো হ্যাঁ, কিন্তু আসলেই না। তাহলে মূলধন কত হবে আমাদের? এই 2,80,000 টাকার মধ্যে কিন্তু ব্যাংক ঋণের পরিমাণ 30,000 টাকা ছিল। আমরা কি করেছি? এই ব্যাংক ঋণটাকে আমরা 30,000 আলাদা করে দিয়ে দিছি। তাহলে 2,80,000 টাকা থেকে আমাদের কত কমলো? 30,000 কমে গেল। তাহলে থাকলো কত? 2,50,000। এই 2,50,000 হচ্ছে আমাদের মূলধন। আশা করছি তোমরা এই ধরনের এন্ট্রির জাবেদা কিভাবে করতে হবে, বিশেষ করে জাবেদার টাকাটা কিভাবে বসাতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যদি আমাদের এরকম একটা এন্ট্রি থেকে বলে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? খুব সহজেই আমরা শুধুমাত্র সম্পদগুলো যোগ করে দিব, তাহলেই আমাদের প্রারম্ভিক মূলধন হয়ে যাবে। তাহলে এখানে যেমন নগদ আছে কত? 50,000 এবং আসবাবপত্র আছে 2 লক্ষ টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন হবে কত? 2,50,000 টাকা। খুবই সহজ। এখন বলতে পারো স্যার আমরা কি এই টাকাটা নিয়ে করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো, কিন্তু নিলাম না কেন? কারণ এই ঋণটা একবার আমার এটার সঙ্গে যোগ করতে হবে, আরেকবার ঋণটা বিয়োগ করে দিতে হবে। তার মানে ঘুরে ফিরেই শুধু সম্পদেই থাকলো। আশা করছি যে যদি এই রকম বলা থাকে কখনো উদ্দীপকে যে এত এত সম্পদ নিয়ে ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো বা শুরু করলো, সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হবে এবং প্রারম্ভিক মূলধন কি হবে তোমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন তোমাদের যেটা দেখাবো মোস্ট অফ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব দিয়ে দেখো বিষয়টা। যদি আমাদের কখনো কোনো প্রশ্নে 1 নম্বর 1 তারিখের দাখিলায় এই শব্দটা উল্লেখ থাকে উদ্বৃত্ত ছিল, কি ছিল? উদ্বৃত্ত ছিল, তখন কিন্তু একটু ডিফিকাল্ট, তখন আমাদের বিশেষ করে মূলধন নির্ণয়টা ভিন্নভাবে করতে হবে। জাবেদা স্বাভাবিকভাবেই আমরা করব। তাহলে একটু পড়ি। উদ্বৃত্ত ছিল, এখন কিসের ছিল? ধরলাম 2022 সালের ওই জানুয়ারি 1 তারিখে ধরলাম উদ্বৃত্ত ছিল। এটার দ্বারা আসলে কি বোঝানো হয়? দেখো এই দুইটা একটু অ্যানালাইসিস করতেছি। যদি কোথাও বলা থাকে যে ব্যবসা আরম্ভ, তার মানে এগুলো আমি নতুন করে নিয়ে আমার ব্যবসা শুরু করলাম। আর যদি কোথাও বলা থাকে উদ্বৃত্ত ছিল, তার মানে এই যে 2022 সালের 1 জানুয়ারিতে উদ্বৃত্ত ছিল বলতে কি, তার মানে এটা আমার ব্যবসায়েরই সম্পদ, গত বছরের গুলো এই বছরে আমার উদ্বৃত্ত হিসাবেই ব্যবসায়ে আছে। আশা করছি বিষয়টি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে উদ্বৃত্ত ছিল হাতে নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং ব্যাংক ঋণ 80,000 টাকা, এটা আমাদের ছিল। তাহলে আমরা এখানে কিভাবে জাবেদা করব? জাবেদাটা সেম, নগদান হিসাব ডেবিট, আমি যা দিচ্ছি নগদ ডেবিট, আসবাবপত্র এটাও ডেবিট, ঋণ ক্রেডিট এবং মূলধন হিসাবেও কি হবে? ক্রেডিট। এখন টাকাটা কিভাবে বসাবো? টাকাটা সেম আগের তার মতোই, এই নগদ টাকার সাথে আমরা এই টাকাটাও কি করব? যোগ করে দিব। এরপরে আসবাবপত্রের ঘরে আসবাবপত্র দিব, ঋণের ঘরে আবার এই ঋণটা দিয়ে দিব। আর আমরা মূলধনের ঘরে কি করব? এই দুইটা ডেবিটের টাকা যোগ করে ঋণটা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে আমাদের মূলধন। টাকাটা তোমরা বসাই নিবে। আমি এখন কাজ করব এইটার প্রারম্ভিক মূলধন কিভাবে বাহির করব। যদি কোথাও বলা থাকে উদ্বৃত্তের পরিমাণ ছিল এত, আমরা কি করব? শুরুতে আগে সম্পদগুলো যোগ করে নিব।
কত কত আছে নগদ এবং আসবাবপত্র। নগদ আছে কত 1 লক্ষ টাকা, আমরা এখানে লিখব। আসবাবপত্র আছে কত 50,000 টাকা, এখানে লিখব। এখন আমাদের কাজ এই দুটি টাকা, তাহলে 1 লক্ষ আর 50,000 কত হয় 1,50,000। এই 1,50,000 টাকা থেকে আমরা বিয়োগ করব ব্যাংক ঋণ কত হাজার 8,000। তাহলে 1,50,000 থেকে 8,000 বাদ দিলে কত থাকবে 1,42,000 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ব্যবসা শুরু করলে এবং কোন শব্দগুলো 1 তারিখে উল্লেখ থাকলে আমরা মূলধনের ক্ষেত্রে শুধুমাত্র সম্পদগুলো যোগ করে মূলধন বাইর করব, আর মূলধনের ক্ষেত্রে কিভাবে আমরা সম্পদগুলো যোগ করে দায়ও বিয়োগ করে দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা সম্পূর্ণ একটি ব্যতিক্রম এবং নতুন আঙ্গিকে ক্লাস করলে। তো যদি তোমাদের ক্লাসটি সত্যিকার অর্থে ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।